বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলি মন্ত্রিসভা থেকে আজই পদত্যাগ করছেন বেনি গান্তজ। জানিয়ে দেব, বিশ্বের বহু দেশ পশ্চিমা আধিপত্য মোকাবিলা করতে চায় ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্টের। এছাড়া রয়েছে, পিছু হটেছেন ম্যাক্রন, ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে। জানিয়ে দেব, ইসরায়েলকে অনেক আগেই কালো তালিকাভুক্ত করা উচিত ছিল বলেছেন মাহমুদ আব্বাস। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রতিবাদে গায়ে আগুন দিলেন জর্দান যুবক। ইসরায়েলি মন্ত্রিসভা থেকে আজই পদত্যাগ করছেন বেনি গান্তজ। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে আজই পদত্যাগ করতে পারেন ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গান্তজ। তিনি তেল আবিবে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহু সরকারের পতন ঘটলে এবং আগাম নির্বাচন হলে গান্তজের প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবি জানিয়ে ন্যাশনাল পার্টির গত সপ্তাহের পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে। এদিকে ইহুদিবাদী সেনারা গাজায় উপত্যকার উপর বোমাবর্ষণ বন্ধ করলেই জোট সরকারের মন্ত্রিসভা থেকে সরিয়ে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে কথিত নিরাপত্তা মন্ত্রী বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল। এই অবস্থায় গান্তজ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর নেতানিয়াহু সরকারের ভারসাম্য নষ্ট হবে এবং অবৈধ এই রাষ্ট্রের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। গান্তজকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্বে এবং আরব দেশগুলোতে নেতানিয়াহুর চেয়ে কম পাগলাটে হিসেবে দেখা যায়। সাবেক সেনাপ্রধান গান্তজ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন। হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তিতে যেতে নেতানিয়াহু সরকারের উপর যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক চাপ বেড়ে যাবে। গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে হামাসের হাতে আটক অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের উদ্ধার করে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় বর্তমান হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। গত নভেম্বরে এমন একটি যুদ্ধবিরতির চুক্তির আওতায় হামাসের হাতে আটক 105 ইহুদিবাদী পণবন্দী মুক্তি পেয়েছিল। গত মাসে কাতার ও মিশর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে সেখান থেকে পণবন্দীদের মুক্ত করার লক্ষ্যে একটি সম্ভাবনা তুলে ধরেছিল। হামাস ওই প্রস্তাবনা মেনে নিলেও ইহুদিবাদী সরকার তা প্রত্যাখ্যান করেছে। বিশ্বের বহু দেশ পশ্চিমা আধিপত্য মোকাবেলা করতে চায় বলছে রাশিয়ার প্রেসিডেন্ট। প্রাথমিকভাবে রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিক্স গঠিত হয়েছে এবং বিশ্বব্যাপী পশ্চিমা রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খর্ব করার ভূরাজনৈতিক সক্ষমতা সংস্থাটি ছিল বলে মনে করা হচ্ছে। ব্রিক্সের নতুন সদস্য দেশগুলোকে স্বাগত জানিয়েছে পুতিন। তিনি বলেছেন, এই অর্থনৈতিক সংস্থায় নতুন নতুন সদস্য গ্রহণ করার জন্য তিনি সম্ভাব্য সবকিছু করবেন। বিশ্বের বহু দেশ পশ্চিমা আধিপত্যবাদী নীতির প্রতি বীতশ্রদ্ধ এবং তারা এর প্রতিকার চায় বলে মন্তব্য করেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট এশিয়ার দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেনগুলো দ্রুত গতিতে বাড়ছে। এসব লেনদেনের ডলার ও ইউরোর মতো পশ্চিমা মুদ্রার ব্যবহার অর্ধেকে নেমে এসেছে বলে জানান তিনি। দ্রুত গতিতে সকল বাণিজ্যিক লেনদেন থেকেও মার্কিন ডলার বাদ দেওয়ার প্রচেষ্টা চলতে থাকবে বলে জোর দিয়ে তিনি উল্লেখ করে ভ্লাদিমির পুতিন বলেন, 2009 সালে রাশিয়া, ব্রাজিল, ভারত ও চীনকে নিয়ে গঠিত ব্রিক্সের পরের বছর যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। 2023 সালের গোড়ার দিকে সংস্থাটিতে মিশর, ইরান, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত হয়। ব্রুনাই, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বিশ্বের আরও অন্তত 44টি দেশ ব্রিক্সের সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করে রেখেছে। ব্রিক্সভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা 350 কোটি। এসব দেশের সম্মিলিত অর্থনীতির পরিমাণ 28.5 ট্রিলিয়ন, যা বিশ্বের অর্থনীতির 28%। রুশ প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, সাম্রাজ্যবাদী শক্তির বিরোধী শক্তিগুলো ও দেশগুলোকে বাগে আনতে হলে ডলারের মাধ্যমে সৃষ্ট অর্থনৈতিক ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। তিনি বলেন, বিকল্প মুদ্রার নামে ডলারের এই একচাটিয়া আধিপত্য খর্ব করা হবে। এদিকে পিছু হটলেন ক্যামেরন, ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের ন্যাটো সৈন্য মোতায়েন করা হবে বলে বেশ কিছুদিন ধরেই ফ্রান্সের প্রেসিডেন্ট যে বাগাড়ম্বর করে আসছিলেন তা থেকে পিছু হটে গেছেন তিনি। ইমানুয়েল ম্যাক্রো এবার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি জোট গঠনের চেষ্টা করেছেন তিনি। ম্যাক্রন শুক্রবার প্যারিসে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎকারের পর সাংবাদিকদের বলেন, আমরা ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি জোট গঠনের চেষ্টা করছি এবং বেশ কিছু শরিক দেশ এই ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে এই জোট সম্পন্ন হবে বলে দাবি করেন তিনি।
তবে ফ্রান্স ছাড়া আর কোনো দেশ সম্ভাব্য এই জোটে থাকবে সে কথা উল্লেখ করেনি ফরাসি প্রেসিডেন্ট। এতদিন ধরে ইউক্রেনের ন্যাটো সৈন্য মোতায়েনের যে কথা তিনি বলে আসছিলেন তাতেও তেমন কোনো দেশকে সাড়া দিতে দেখা যায়নি। এমনকি ওয়াশিংটন তার এই পরিকল্পনা সরাসরি বিরোধিতা করছে। ফ্রান্সের ওই পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেন যুদ্ধে পশ্চাৎ সরাসরি হস্তক্ষেপ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। প্রেসিডেন্ট ম্যাক্রন এখন মনে করেন ইউক্রেনে সরাসরি সেনা পাঠানোর পরিবর্তে সামরিক প্রশিক্ষক পাঠালে রাশিয়া ততটা ক্ষুব্ধ হবে না। তিনি বলেন, আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় নেই। আমরা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সক্ষম করে তুলতে আমাদের সর্বোচ্চটা দিতে চাই। এদিকে ইসরায়েলকে অনেক আগেই কালো তালিকাভুক্ত করা উচিত ছিল বলছে মাহমুদ আব্বাস। গাজা উপত্যকার শিশুদের উপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, অনেক আগেই ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করা উচিত ছিল। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীকে লজ্জার তালিকায় যোগ করাকে সঠিক পদক্ষেপ হিসেবে মনে করেন এবং বর্ণনা করেন। তিনি বলেন, ইসরায়েলকে এই লজ্জার তালিকাভুক্ত অন্তর্ভুক্ত করলে তাদের হামলা নিহত শিশুদের জীবন ফিরে আসবে না কিংবা পঙ্গু হয়ে পড়া মানুষের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে না। এক্স হ্যান্ডেলে রিয়াদ মনসুর আরও বলেন, এটা সঠিক নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ ধাপ। দুমুখ নীতি ও দায়মুক্তির সংস্কৃতির কারণেই ইসরায়েল যে সুবিধা ভোগ করে আসছিল এবং যার কারণে আমাদের শিশুদের জীবন হুমকির মুখে পড়েছে, এই সিদ্ধান্তের ফলে তা কিছুটা হলেও দূর হবে। অন্যদিকে স্বশাসন কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়াদ মালিকি এক বিবৃতিতে বলেছেন, অনেক বিলম্বে এমনটা হওয়া উচিত হয়েছে। গাজায় কোনো ধরনের বিপর্যয় চলছে তা বিশ্ব এখন খালি চোখেই দেখে আসছে। সেখানে গণহত্যা চালানো হচ্ছে, বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত না করতে জাতিসংঘ মহাসচিবের সামনে আর কোনো অজুহাতের পথ খোলা ছিল না। এদিকে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির মানবিক নীতি ও পরামর্শ বিষয়ক বিভাগের প্রধান আলেকজান্ডার সায়ের বলেছেন, জাতিসংঘে এই ইসরায়েলের জবাবদিহির মুখে দাঁড় করাতে পথ তৈরি করতে হবে। তিনি আরও বলেছেন, সত্যিকারে এটি লজ্জাজনক যে আন্তর্জাতিক সম্প্রদায় এখন পর্যন্ত গাজা যুদ্ধের অবসান ঘটাতে পারল না। গাজায় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই উপত্যকায় গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী হামলায় এই পর্যন্ত 36,700 জনেরও বেশি নিহত হয়েছেন। এরই মধ্যে শিশু 15,571টি। এদিকে ইসরায়েলের সাথে সম্পর্কের প্রতিবাদে গায়ে আগুন দিলেন জর্দান যুবক। জর্দানের সরকারি ভবনের সামনে নিজ শরীরে আগুন দিয়েছেন এক যুবক। গাজায় গণহত্যা চালানো সত্ত্বেও ইসরায়েলের সাথে জর্দানের সম্পর্ক স্বাভাবিক রাখার প্রতিবাদে তিনি আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে স্থায়ী সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে জর্দানের দক্ষিণাঞ্চলীয় শহর আকাবায় একটি সরকারি ভবনের বাইরে এক ব্যক্তির নিজ শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি ঠিক কী কারণে নিজের শরীরে আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই গাজায় চলমান হামলা ও ইসরায়েলি বাহিনীকে সহায়তায় করায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে দেখা যায়, আকাবা শহরের রাজপ্রাসাদের সামনে গায়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় জর্দানের একজন নিরাপত্তা রক্ষীকে আগুন জ্বালাতে থাকা এক ব্যক্তির উপর গুলিবর্ষণ করতে দেখা যায়।